কিন্তু সেই চিন্তার প্রবাহ থামে নাই, যে কারণে 200 বছর পরেও আজকে সারা দুনিয়া জুড়ে সে আলোচনাটা হচ্ছে। এবং কেন, তার তাৎপর্য কী, তার বিভিন্ন দিকে তার চিন্তার যে গভীরতা এবং বিস্তার এত বিশাল এবং ব্যাপক, এবং সেটা এই ধরনের একটা দুইটা আলোচনার মাধ্যমে তুলে আনা, একটা খণ্ডচিত্রকেও পরিপূর্ণভাবে উপস্থাপন করা খুব কঠিন। এবং সেটা চলবে এই জন্য যে মার্কস বলছেন যে এখনও মানুষের ইতিহাস শুরুই হয়নি। একটা ছিল আদিম গোষ্ঠীবদ্ধ সমাজের ইতিহাস, তারপর থেকে চলছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। ফলে প্রকৃত মানুষের ইতিহাস শুরু হবে সেই দিন যেদিন শোষণ থাকবে না, ব্যক্তির সম্পত্তির উপরে ব্যক্তি মালিকানা থাকবে না, শ্রেণী থাকবে না, রাষ্ট্র থাকবে না। তাহলে সেদিনই সত্যিকার অর্থে প্রকৃত মানুষের ইতিহাস শুরু হবে। ফলে যতদিন পর্যন্ত সেই মানুষ পূর্ণ মানুষের স্তরে উন্নীত না হবে এবং যতদিন এই বৈষম্য শোষণ শ্রেণী বিদ্যমান থাকবে, ততদিন পর্যন্ত কার্ল মার্কস বারে বারে আসবেন এবং তার চিন্তার প্রবাহ থাকবে এবং তার নতুন নতুন সংযোজনও থাকবে। এখানে প্রথম যে আমরা কেন মার্কসের স্মরণ করি তার অনেকগুলি দিক আছে, কিন্তু প্রথমেই যে কেমন মানসিকতা, কেমন মনন, কেমন চরিত্র গঠিত হলে পরে মার্কসকে বোঝা যায় এবং কার্ল মার্কসের অনুসারী হওয়া যায়। কমরেড রতন অবশ্য বলার চেষ্টা করেছিল, তারপরে আমি আবার একটু রিপিট করি এই জন্য জিনিসটার মনোযোগটা যাতে বেশি পড়ে সেই জন্য। মার্কস যে স্কুলে পড়তেন সেই স্কুলে, যেগুলিকে বলা হয় যে জিমনাসিয়াম বা স্কুল, সেটা পরীক্ষার শেষ পরীক্ষার আগে একটা নিয়ম ছিল যে সেখানে একটা রচনা লিখতে হতো। এবং সেই মার্কসের যে বিষয়টা ছিল সেটা ছিল পেশা নির্বাচনে একজন তরুণের মনোভাবনা, এটা ছিল ওনার রচনার বিষয়। তখন তার বয়স 17 বছর। মার্কস যেটা লিখেছিলেন সেখানে সেটা কিছু অংশ আমি আবার কিছুটা বলেছিল, কিন্তু পুরোটা আমি আবার আপনাদের মনোযোগের জন্য উল্লেখ করছি। মার্কস সেই সময় লিখছেন, পেশা নির্বাচনে একজন তরুণের যে পেশা একজনকে মানবজাতির সেবা করার জন্য সর্বোত্তম সুযোগ করে দেবে, পেশা নির্বাচনের ক্ষেত্রে সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা হওয়া উচিত। কেউ যদি শুধুমাত্র নিজের জন্য কাজ করেন তবে তিনি হয়তো একজন পড়াশোনা করা বিখ্যাত ব্যক্তি, একজন মহান ঋষি, এক অসাধারণ কবি হয়ে উঠতে পারেন, কিন্তু তিনি কখনোই যথার্থ অর্থে সত্যিকার মানুষ হয়ে উঠবেন না। একজন মানুষ যদি নিজের জীবনের জন্য এমন একটি অবস্থান নির্ণয় করেন যার কারণে তার অধিকাংশ কাজ হবে মানবজাতির কল্যাণের জন্য, তবে তিনি আনন্দ লাভ করবেন। তবে তা হীন, ক্ষুদ্র, আত্মসর্বস্ব আনন্দ নয়, এবং তিনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে বিরাজ করে সুখ লাভ করবেন। এই হলো সেদিন এই কিশোর মার্কসের মানসিক অবস্থা। এবং সেই সময় তার সমাজ সচেতনতারও একটা দিক। এরপরে একটা অংশে তিনি লিখছেন, আমার এই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আসার আগেই সমাজের সঙ্গে আমাদের সম্পর্ক নিরূপিত হওয়া কিছুটা হলেও শুরু হয়ে যায়। ফলে এখানে যে আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে একজন মানুষ বেড়ে ওঠে, ফলে তার স্বপ্ন, তার চিন্তা, সেটা পরিণত রূপ করার, তার এই বাস্তবায়নের ক্ষেত্রে এই সমাজ ব্যবস্থা, সেটার যে সম্পর্ক, সেই জিনিসটা তিনি একভাবে ধরতে পেরেছিলেন। ফলে এর সঙ্গে যে বিষয়টা আজকে আমাদের এটা খেয়াল করে দেখবেন, এই বয়সের আমাদের দেশের তরুণরা এখন কী ভাবে, এখন জিপিএ 5 এবং কিভাবে একটা তার প্রতিষ্ঠা পাবে, কি করে একটা ডিগ্রি পাবে, এই চিন্তার মধ্যে। তাহলে কার্ল মার্কসের সেই সময় তার যে মানসিক অবস্থা, তার যে মনন, তার যে একটা চিন্তার কাঠামো এবং সেটা যেভাবে গড়ে উঠছে, আজকে কার্ল মার্কসকে নিয়ে যাওয়া মানে হলো যাতে আমাদের তরুণ সমাজ, কিশোররা, তারা যেন অন্তত নিজেদেরকে এইভাবে ভাবতে শেখে। ফলে এই যে ব্যক্তি, ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, তাকে চিন্তা করে সেখানে কি হয়, সমাজ তো বিচ্ছিন্ন হয় এবং দিনে দিনে সেটা আরও দুর্দশার মধ্যে মানুষ নিপতিত হয়। ফলে কার্ল মার্কসের জীবন এবং সংগ্রাম যদি আমরা বলি, তাহলে এই বোধটা আজকে যদি আমরা সঞ্চারিত করতে না পারি, যে কিশোরদের মধ্যে নিতে না পারি, তরুণদের মধ্যে নিতে না পারি, তাহলে মার্ক্সবাদী আন্দোলন বা সমাজতন্ত্রের আন্দোলন, শোষণ মুক্তির আন্দোলন, সেটাও শক্তিশালী হবে না।
এবং বুর্জোয়ারা সেই জায়গায় যে জিনিসটা করে খুব সুচতুরভাবেই বলি, বা সেই জায়গায় এসে তাদের মধ্যে এক ধরনের মন মানসিকতা যে গড়ে তুলছে, যেটাকে আমরা ভোগবাদী মানসিকতা বলছি, কনজিউমার মেন্টালিটি, এটা ডেভেলপ করাচ্ছে। এটা গড়ে তুললে কি হয়, তখন পুঁজিবাদী সমাজের অজান্তেই সে কিন্তু তার একটা হাতিয়ারে পরিণত হয়, এবং এখানে একটা শোষণ মুক্তির লড়াইয়ের বিপরীতে একটা শক্তিরূপে দাঁড়িয়ে যায়। ফলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আজকে মার্ক্সের এই জীবনের এই দিকটা আরও অনেক বিস্তারিত বিষয়ের সঙ্গে ছিল, সেগুলি দরকার নেই, শুধু আমি একটা সাধারণভাবে বললাম যে এইভাবে যদি আজকে আমরা এই দেশের যুবক, তরুণ, কিশোর তাদের মধ্যে এই ভাবনাটা যদি দিতে পারি, সঞ্চারিত করতে পারি, তাহলে বিপ্লবী আন্দোলন বেগবান হবে। আর এর সঙ্গে যে বিষয়গুলি আসছে সেটা হলো যে ওনার যে একটা জিনিসকে দেখার, ফুটিয়ে দেখার অনুসন্ধিৎসু মন, আর যে কোনো জিনিসকে তাকে গ্রহণ করা, বড় জিনিসের প্রতি আকর্ষিত হওয়া, আবার তার মধ্যে সত্য অনুসন্ধান করা, সেখান থেকে সত্যকে উদ্ঘাটিত করা, এই অনুসন্ধিৎসু মন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে কারণে শুনছেন যে হেগেলের যে দার্শনিক হেগেল, তার পক্ষে উনি ছিলেন, এবং হেগেলের যে বই এসেন্স অফ ক্রিশ্চিয়ানিটি এবং প্রিন্সিপালস অফ দ্য ফিলোসফি অফ দ্য ফিউচার, এই বইগুলি যখন তিনি পড়ছেন, পড়ার সঙ্গে সঙ্গে সেটা তাকে তিনি আকৃষ্ট হয়েছে। আবার সঙ্গে সঙ্গে তার মধ্যে কি সীমাবদ্ধতা, সেগুলিকেও খুঁজে বার করার চেষ্টা করছেন। এবং ওই সময় হেগেলের চিন্তা দুইটা ভাগে ভাগ ছিল। একটা ইয়াং হেগেলিয়ান, অর্থাৎ সেটা আমি আলোচনা যাচ্ছি না, একটু যারা রক্ষণশীল এবং কিছুটা প্রগতিবাদী, এই ইয়ং হেগেলিয়ানদের এই গ্রুপের মধ্যে ছিলেন, এবং সেখানে ফয়ারবাগও ছিলেন, মার্কস এঙ্গেলসও ছিলেন। এবং এর মধ্যে খুব নামকরা খ্যাতিমান একজন মোজেস হেস, তখন মার্কসের বয়স তো 24 হয়নি বা ওইরকমই বয়স, সেখানে তার এক বন্ধুকে একটা চিঠি লিখছে। সেই চিঠিতে তিনি বলছেন, সর্বশ্রেষ্ঠ, সম্ভবত একমাত্র জীবিত এবং সত্যিকার অর্থে দার্শনিকের সাথে পরিচিত হওয়ার জন্য প্রস্তুত থাকো। ডক্টর মার্কস আমার আদর্শ, যিনি এখনও তরুণ, বোধ করি বয়স 24-এর বেশি হবে না, মধ্যযুগীয় ধর্ম ও রাজনীতিকে শেষ নাগাদ আনবেন। তিনি শাশ্বত ব্যঙ্গের সংমিশ্রণে অত্যন্ত আন্তরিকভাবে প্রখর দার্শনিক জ্ঞান তত্ত্বের আলোচনা করেন। যদি তুমি কল্পনা করতে পারো, রোসো, ভলতেয়ার, হোলবার্গ, লেসিং এবং হাইনে ও হেগেলের সমন্বয়ে একক কোনো ব্যক্তিত্বকে, এবং আমি যান্ত্রিকভাবে সমন্বয়ের কথা বলছি না, একমাত্র তাহলেই ডক্টর মার্কস সম্পর্কে একটা ধারণা তুমি পাবে। এই ছিল মার্কস। ফলে ওই সময় যারা ইয়াং হেগেলিয়ানদের মধ্যে ফয়ারবাগের মতো এত বড় অগ্রসর একজন চিন্তা দার্শনিক থাকার পরেও সেখানে হেজেস মার্কস সম্বন্ধে এটা বলছেন। আর একইভাবে দেখেন তার বিজ্ঞান মনস্কতা, সেটার একটা কথা উল্লেখ করি, যে 1808 সালে ডাল্টন পরমাণু তার অস্তিত্ব যখন প্রমাণ করলেন, এবং তারপর থেকে 1897 সাল পর্যন্ত থমসনের ইলেকট্রন আবিষ্কার, এর আগ পর্যন্ত বৈজ্ঞানিকরাও মনে করতেন যে পরমাণু এইটা অবিভাজ্য, এটা ভাঙা যাবে না, এটা মনে করতেন, বিজ্ঞানীরা মনে করতেন। অথচ মার্কস সেখানে তিনি সেটা পরবর্তী অ্যাঙ্গেলস বলেছিলেন, যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বোঝার চেষ্টা করতেন, ভিতরে ঢোকার চেষ্টা করতেন। এবং মার্কস এই সময় অ্যাঙ্গেলসকে যে চিঠিগুলি লিখছেন, সেখানে তিনি বলছেন যে না, বিজ্ঞানীরা যে কথা বলছে এটা অবিভাজ্য নয়। ফলে এইটা তিনি যে একটা বিশেষ বিশেষ বিজ্ঞানের আবিষ্কার, এবং তার যে দ্বন্দ্বমূলক বস্তুবাদী, যেটা পরবর্তীকালে তিনি ইয়ে করলেন, সেখান থেকে তিনি কথাটা বলছেন। এবং যে কারণে আপনারা দেখবেন জাপানের একজন বিখ্যাত কণা পদার্থবিদ শৈচি সাগাতা, তিনি লিখছেন, এই হিসাবে মার্কসের ডক্টরেট থিসিসকে আজকের বিজ্ঞানের অন্তস্থ চিন্তার একটি উৎস হিসাবে দেখা যেতে পারে। চিন্তা করে দেখেন যে আজকের যে আধুনিক বিজ্ঞান, সেই বিজ্ঞানের একটা অন্তস্থ চিন্তার উৎস হিসাবে মার্কসের এই ডক্টরাল থিসিস, যে উৎস থেকে পুঁজি রচিত হয়েছে এবং কোয়ান্টাম বলবিদ্যাও গড়ে উঠেছে। যে কারণে মার্কস বলছিলেন যে 3টা বড় বৈজ্ঞানিক আবিষ্কার, যদিও 3টার কথা তিনি বলছেন, আসলে সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কারগুলির প্রতি মার্কস মনোযোগ দিতেন। যে কোনো দার্শনিক চিন্তা, বড় দার্শনিক মতবাদ, সেগুলির মধ্যে ঢোকার চেষ্টা করতেন। যে কোনো সমাজতত্ত্ব, সেগুলির মধ্যেও সে ঢোকার চেষ্টা করেছেন। এবং যেখানে অ্যাঙ্গেলস বলছেন যে 3টা বড় আবিষ্কারের কথা তিনি বলছেন, যে মেয়র এবং জুলের বস্তুর অবিনাশী তত্ত্ব, লিউয়েনহুকের কোষ তত্ত্ব এবং ডারউইনের প্রজাতি উদ্ভব ও বিবর্তন তত্ত্ব।
এটা বলছেন, কিন্তু বাস্তবে সেটা হলো যে মার্কসের যে মতবাদটি গড়ে উঠছে সেখানে আবার ইংল্যান্ডের লেনিনরা উল্লেখ করেছিলেন ইংল্যান্ডের অর্থশাস্ত্র, অর্থাৎ তৎকালীন সময় সবচেয়ে অগ্রসর যে চিন্তা, বিশেষ করে ইংল্যান্ডে যে অর্থশাস্ত্রের উপরে যে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডোগুলো আলোচনা শুনেছেন, এবং জার্মানির দ্য হেগেল এবং ফয়ারবার্গ তাদের দর্শন, ফ্রান্সের সমাজতত্ত্ব, সেই কাল্পনিক সমাজতন্ত্র, পেটি বুর্জুয়া সমাজতন্ত্র, বুর্জুয়া সমাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি, এবং এর সঙ্গে ইউরোপীয় বিজ্ঞান, তিনটার কথা যদি বলছেন ইউরোপীয় বিজ্ঞান, এবং তখন ইংল্যান্ড এবং আমেরিকা জুড়ে শ্রমিক শ্রেণীর আন্দোলন হিসেবে, যেমন 1837 সালে চার্টিস্ট মুভমেন্ট সারা ইংল্যান্ড জুড়ে সে আন্দোলন চলছে, আমেরিকাতে শ্রমিক শ্রেণীর আন্দোলন চলছে, এবং ফ্রান্সে সেখানে কৃষক বিদ্রোহ হচ্ছে। ফলে এই জিনিসগুলি মার্ক্সবাদ গড়ে ওঠার একটা ভিত্তি হিসেবে কাজ করেছে। ফলে তৎকালীন সময় সর্বোচ্চ বিজ্ঞানের যে শিখরে দাঁড়িয়ে সেগুলিকে সমন্বিত করে, এবং সেই সময় যে শ্রমিক শ্রেণীর যে বিপ্লবের আকাঙ্ক্ষা, যে আকুতি থেকে যে লড়াই, এর মধ্যে থেকে মার্ক্সবাদের উদ্ভব হয়েছে। ফলে সেই বিষয়টিকে সেইভাবে না বুঝলে, এখন আমরা আমাদের যেটা অনেক সময় দেখা যায় যে অনেক সময় আমরা বলি যে লড়াই, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে জ্ঞান অর্জন, সেটা সংগ্রাম বাদ দিয়ে হবে না। ফলে শুধুমাত্র বিশুদ্ধ তত্ত্ব চর্চা করে সেটা হবে না, আবার সেখানে যদি আবার তার সঙ্গে তার তাত্ত্বিক সংশ্লেষণ করা না যায়। যেমন ধরেন যে মার্ক্সের যে মূল বিষয়টা হলো যে প্রত্যেকটা বিশেষ বিশেষ ক্ষেত্রে যে আবিষ্কারগুলি হয়েছে বিজ্ঞানের, সেটা বিশেষ একটা নিয়ম। তাহলে যেমন পদার্থবিদ্যা বলি, রসায়নশাস্ত্র বলি, অঙ্ক, বিভিন্ন একটা ক্ষেত্রে এক একটা নিয়ম আবিষ্কার হয়েছে। তাহলে এগুলি হলো পার্টিকুলার ল, পার্টিকুলার সায়েন্স। আর মার্ক্স বলছেন যে বস্তু জগৎ যেহেতু পরস্পর সম্পর্কিত, সংযুক্ত, ইন্টার রিলেটেড, ইন্টারডিপেন্ডেন্ট, ফলে বিশেষ বিশেষ নিয়মগুলি বিচ্ছিন্ন নয়, তার একটা যোগসূত্র থাকতে হবে। এই যোগসূত্র জেনারেল ল অফ ইউনিভার্সাল কানেকশন, এটার নামই দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এবং এটা হলো এই সাধারণ বিজ্ঞান যেটা মার্ক্স আবিষ্কার করেছেন। এবং সেই জায়গার যদি আমরা না বুঝি, আজকে বিজ্ঞানের বলি, সমাজতত্ত্বের বলি, এবং সামাজিক বিজ্ঞানেরও তাই, গতি মানুষ মনে করতো যে নিউটনিয়ান ইয়ে থেকে শুরু করে আইনস্টাইন পর্যন্ত, যেখানে আমাদের গতিশীল এই জগৎ, তাহলে গতি, সেই গতির ইয়েটাকে বলছে যে বস্তুর মধ্যে গতি আছে। তাহলে সমাজে গতি আছে কিনা, সেটা তিনি বলছেন সমাজও গতিশীল। কেন গতিশীল? উৎপাদিকা শক্তি উৎপাদন সম্পর্ক দুইয়ের দ্বন্দ্বের কারণে সেটা গতিশীল। এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করলে সমাজ স্থিতিশীল হয়। যখন বিরোধটা তীব্র হয়, উৎপাদন সম্পর্ক এগিয়ে যায় এবং উৎপাদন শক্তি এগিয়ে যায়, সম্পর্ক পিছিয়ে পড়ে, তখন সেটা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন করতে ইত্যাদি। ফলে এই নানান দিক থেকে সেটা হলো আমাদের একটা শিক্ষণীয় বিষয়। তবে প্রথম যেটা আমি বলেছি, আজকে মার্ক্সের যেই ধরনের মনোভাব, যেই ধরনের স্বভাব চরিত্র এবং যেই ধরনের তার মনন, সেটা আজকে আমাদের দেশে বুর্জুয়ারা নানা দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে বলি, রাজনৈতিক দিক থেকে বলি, বিভিন্নভাবে ধ্বংস করছে। ফলে এখন 80 লক্ষ নাকি মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে ভোগবাদী সংস্কৃতি, প্রশ্নপত্র ফাঁস করা, এবং সেটার ক্ষেত্রে অভিভাবকরা পর্যন্ত যুক্ত হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে যে বিষয়গুলি আছে, এক ধরনের ক্রুড, এক ধরনের লোভ, লালসা, এদিকে ধাবিত হচ্ছে। এই জিনিস ওরা যত বেশি বাড়াতে পারবে, পুঁজিবাদের জন্য সে সহায়ক, কিন্তু বিপ্লবী রাজনীতির জন্য ক্ষতিকর। ফলে তার বিরুদ্ধে একটা পাল্টা তার সংগ্রামও আমাদের জারি করতে হবে। সর্বশেষ আমি অন্য কথা বলবো না, যেটা মঞ্জু ভাই এটা বললেন যে এখন যে বিকল্প তো বটেই, যা চলছে সেটা যদি আমরা চলতে দিই, তাহলে পরে কি হবে? তাহলে বিপ্লবী শক্তি ক্ষয় হবে। যা চলছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাহলে এটা বিকল্প রাজনৈতিক শক্তি, বিকল্প তত্ত্ব, বিকল্প সংস্কৃতি, এর একটা সম্মিলন ঘটাতে হবে। ফলে এখন অনেকে বলছেন সমাজতন্ত্র ব্যর্থ হয়ে গেছে। সমাজতন্ত্র মার্ক্স নিজেই চলে দেখে নাই। এটা কেউ খেয়াল করেছেন? মার্ক্স সাম্যবাদ পর্যন্ত দেখেছিল, সেই জন্য নিশ্চিন্তে আরাম কাতারায় শুয়ে মরে গেছে। তো ফলে এখন যারা এইসব কথা বলে যে সমাজতন্ত্র ব্যর্থ, সমাজ ব্যর্থ, কি এটা একটা দীর্ঘ ঐতিহাসিক কাল। উনি বলছেন যে শ্রেণী বিভক্ত থেকে শ্রেণীহীনে যাওয়ার একটা দীর্ঘ 1000 বছরের জার্নি। ফলে এটা চড়াই উত্তরায় উত্থান পতন ঘটবে এখানে। ফলে এরকম রাশিয়ার সমাজতন্ত্র মতো কত সমাজতন্ত্র হবে, আর কতটা উলট পালট হবে, সেটা দিয়ে আর সমাজতন্ত্রের তত্ত্ব ব্যর্থ হয়ে যায় না এই প্রক্রিয়াতেই একদিন। কারণ এত সহজ নয় এটা। একটা শ্রেণীর অস্তিত্ব, সমাজতন্ত্র শেষ হয়ে যায় না। আমরা কথায় বলি শ্রেণীহীন সমাজতন্ত্র, সমাজতন্ত্র কোনো শ্রেণীহীন না। সমাজতন্ত্র সম্পূর্ণ শোষণমুক্ত না। সমাজতন্ত্র একটা সম্পূর্ণ স্বাধীন কোনো সমাজ না। কিন্তু তারপর আমরা বলছি তার প্রক্রিয়াটি শুরু হয়, এটা সেই জায়গায় যাবে, সেই জন্য কথাটা বলছি। কিন্তু সেই জায়গায় পৌঁছাতে গেলে সাম্যবাদ লাগবে, ব্যক্তি মালিকানা উচ্ছেদ লাগবে, রাষ্ট্র উচ্ছেদ লাগবে, শ্রেণী উচ্ছেদ লাগবে, এগুলো সব উচ্ছেদ ছাড়া হবে না। ফলে সেই হিস্টোরিক্যাল জার্নি এটাকে না বুঝে তখন সেখান থেকেই কথাগুলি বলা হয়, এবং বুর্জুয়ারা সেখানে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে।
আর একটা কথা বলছেন যে আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করি, আসলে বিষয় না, বৈজ্ঞানিক বিজ্ঞান মনস্কতা থাকলে তর্ক বিতর্কটা কম হয়, সেখান থেকে সত্য বেরিয়ে আসে। আর আত্মপ্রতিষ্ঠার জন্য যদি না জেনে ঘোড়া তর্ক বিতর্ক, তাহলে সেখানে তর্ক বিতর্ক বাড়তে থাকবে। তো ফলে এখানে এটাও একটা ভাবের বুর্জুয়া। পয়সার বুর্জুয়াকে আঘাত করতে গেলে ভাবের বুর্জুয়াকে আগে ধরতে হবে। কারণ কিছু লোক এখন সমাজে পাওয়া যায় যে এমন এমন কথা বলে দিবে আপনাকে, আপনি যাতে হয়ে যান। এই কথা থেকে একটা নিয়ে আসবে, এমন এক দার্শনিকের কথা নিয়ে আসবে, কোথা মানে আমি কত বেশি জানি, আমি কত বেশি এখানে শ্রেষ্ঠ, এটা প্রতিষ্ঠা করার জন্য এমন বিষয় নিয়ে আসে। তার মানে এরা হলো ভাবের বুর্জুয়া। এদের টাকা পয়সা নাই, কিন্তু এরা ওই যে সালমান রহমানের চেয়েও কিন্তু বড় বুর্জুয়া, কারণ এরা সব সময় নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। ফলে এই যে জাতের ভাবের বুর্জুয়া এবং বিষয় বুর্জুয়া, এই দুইটাকে দুই দিক থেকে আক্রমণ করা ছাড়া আমরা আমাদের সংগ্রামে এগিয়ে নিতে পারবো না। ফলে আজকে যেটা বিকল্প একটা শক্তি নির্মাণের জন্য সমস্ত শক্তি নিয়ে আমাদের জানাতে হবে, এবং তার জন্য রাজনৈতিক মোকাবেলা যেমন পাশাপাশি অন্যান্য তত্ত্ব বলেন, সংস্কৃতি বলেন, এটাকে নিয়ে আমরা এগোতে, এবং সেই লড়াইয়ে আমরা আর কালকেই জিতে যাবো কিনা ঠিক, তবে এই সমাজের মধ্যে মানুষ বুঝবে যে লড়াই চলছে। এটা ঠিকই আমরা লড়াই করছি না তা না, কিন্তু এখন শুধু বুর্জুয়া ভার্সাস বুর্জুয়া, এইটা চেঞ্জ করতে হবে। বুর্জুয়া ভার্সাস প্রলেতারিয়েট, এখন আওয়ামী বিএনপি ভার্সাস এটা হবে না। তাহলে সমস্ত বুর্জুয়া এক ক্যাম্পে, আর তার বাইরে আমরা আরেক ক্যাম্পে। এই মুখোমুখি জায়গা তৈরি করার জন্য আপনারা তৈরি হন। এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। জয় সমাজতন্ত্র, জয় সমাজ।